তবে খুব একটা কোনো কিছু মিস করনি কবির, কারণ আমরা আচ্ছা আগে যে চ্যাপ্টার লেসন 13 যেটা পড়লাম ওটা আসলে আগের গুলোরই একটা সামারি, খুব একটা আচ্ছা বেশি কিছু মিস করনি। আর আজকে যেটা পড়বো এটাও আসলে আমরা আগের থেকেই জানি, কারণ আমরা যে পলিসিতে আগাচ্ছি যে সামনে আসতে পারে এরকম কোনো জিনিস আমরা আগের থেকেই অন্তত 4-5টা ক্লাস আগের থেকেই শেখা শুরু করি। একটু একটু করে শিখতে শিখতে যখন ওই জিনিসটা সামনে আসে তখন আমরা দেখি যে এগুলো সবই পরিচিত। তো লেসন 14 থেকে অফিসিয়ালি মদিনা বুকের অফিসিয়ালি শুরু হলো হচ্ছে আমর, যেটা আমরা এর আগে একটু ধারণা পেয়েছি। তো আমরের ব্যাপারটা খুব সিম্পল। প্রেজেন্ট টেন্স থেকে আমর তৈরি করা হয়। প্রেজেন্ট টেন্সের প্রথম কাজ হচ্ছে আলামতে মুদারিয়া, এবং এটা হলো সেকেন্ড পার্সন থেকে বানানো হয়। যেহেতু অর্ডার আদেশ বা অনুরোধ করা হয় সামনে যে আছে তাকে, অর্থাৎ সেকেন্ড পার্সনকে, এই জন্য সেকেন্ড পার্সন থেকে সেকেন্ড পার্সন প্রেজেন্ট টেন্স থেকে আমর তৈরি করা হয় বা ইম্পারেটিভ তৈরি করা হয়। তো এটার প্রথম কাজ হচ্ছে, এখানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তাকতুবু মানে তুমি লেখো। এখান থেকে প্রথম কাজ হচ্ছে আলামতে মুদারিয়া যেটা তা, এটাকে সরায় দেওয়া। আর শেষের যে অক্ষরটা আছে বু, তাকতুবু, এটাকে সুকুন বানায় দেওয়া। তাহলে কাপের উপরে, তাহলে এটাকে তা যদি সরায় দিই তাহলে দেখেন এখানে কাপের উপরে একটা সুকুন, সরি হ্যাঁ সুকুন, তারপরে তায়ের উপরে একটা পেশ, বায়ের উপরে একটা সুকুন, এই ঘটনাটা ঘটলো। কিন্তু এই জিনিসটা আবার উচ্চারণ করা কঠিন, উচ্চারণ করা যায় না বললেই চলে। যখন উচ্চারণ করা যাবে না, অর্থাৎ আলামতে মুদারিয়া সরায় দেওয়ার পরে যদি প্রথম অক্ষরে সুকুন থাকে তাহলে তার আগে একটা হামজাতুল ওয়াসাল বসাতে হয়। সেই কারণে পরের লাইনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাকতুবু, এখান থেকে হয়ে গেল কাফের উপরে সুকুন তু তুব, এখান থেকে হলো হামজাতুল ওয়াসাল বসায় দিলাম একটা। হামজাতুল ওয়াসাল মানে হচ্ছে সেটা যদি হামজাতুল ওয়াসাল মানে আপনারা জানেন যে যদি আগে কোনো সাউন্ড থাকে তাহলে এটার উচ্চারণ হয় না, এটাই হলো হামজাতুল ওয়াসাল। এবং এই হামজাতুল ওয়াসালের উপরে যে যে শর্ট চিহ্নটা ব্যবহার করা হবে এটা ডিপেন্ড করে মাঝখানের অক্ষরের উপরে। যদি মাঝের অক্ষরে পেশ থাকে তাহলে হামজাতুল ওয়াসালে এটাতেও পেশ হবে, আদারওয়াইজ এটা হবে জের। শুধু পেশ থাকলে পেশ, অন্য যে কোনো ক্ষেত্রে এটা জের। তাহলে তাকতুবু থেকে আমরা পেলাম উক্তুব। তাজলিসু, তাজলিসু থেকে আমরা পেলাম ইজলিস। তারপর এটা কি তাফতাহু, তাফতাহু থেকে পেলাম ইফতাহ, খোলা। আমরা যদি কাউকে বলতে চাই যে খোলো তখন হবে ইফতাহ। যদি আমি এই কথাটাই দুইজনকে কিংবা একাধিক জনকে বলতে চাই তখন কি হবে? তখন জাস্ট একই জিনিস, শুধুমাত্র আমরা যে প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট টেন্সের ওই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা সম্পর্কিত ধারণা ক্লিয়ার হলো না? কারোর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? শাহিন, জি স্যার, শুনতেছি আমি। বোঝা যাচ্ছে? মানে বুঝতেছি যে এরকম এরকম হবে আর কি। আচ্ছা, এটা আমরা এর আগে অনেকবার প্র্যাকটিস করেছি, আজকে আমরা অফিসিয়ালি এখানে আসলাম। জি, সহজ জিনিস। কোথায় যাবে এটা? প্রেজেন্ট টেন্স। আচ্ছা যাই হোক, এটা আমার মনে হয় সহজ, আপনারা বুঝতে পারছেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা তারপরে তাহলে এটা হলো কি উক্তুম। যদি আমরা বিলালকে বলি বিলাল তুমি বইটা তুমি লেখো, তাহলে ইয়া বিলালুক্তুম, কারণ যেহেতু এটা হামজাতুল ওয়াসাল এই কারণে আগে এবং একটা সাউন্ড আছে, এই কারণে এটার এই হামজাতুল ওয়াসালের উচ্চারণ হবে না। তাহলে ইয়া বিলালুক্তুম মানে বিলাল লেখো, হে বিলাল লেখো। ইয়া বিলালুক্তুম মানে উচ্চারণের ক্ষেত্রে এরকম করবে। আমরা যে তামারিনু করেছি যেখানে,
সেখানে দেখবেন ইকরা ওয়াক্তুব লেখা আছে, যে পড়ো এবং লেখো। ইকরা ওয়াক্তুব, তাহলে ইকরা ওয়া উক্তুব এরকম না, কিন্তু ইকরা ওয়াক্তুব, কারণ হামজাতুল ওয়াসল এর উচ্চারণ হবে না যদি তার আগে সাউন্ড থাকে, এটা আপনারা অনেক আগেই শিখেছেন। কিন্তু যদি আমরা বলি লেখো এবং পড়ো, তখন কিন্তু আবার ওইটার উচ্চারণ হয়ে যাবে, যেমন উক্তুব। উক্তুব হলো, কিন্তু উক্তুব মানে এই উচ্চারণ হচ্ছে, কিন্তু পরেরটা আবার উচ্চারণ হচ্ছে না। উক্তুব ওয়া ওয়াকরা, উক্তুব ওয়াকরা, তখন এই আটার উচ্চারণ হচ্ছে না। ইকরার যে ই, সেটা উচ্চারণ হচ্ছে না, কারণ তার আগে একটা সাউন্ড দেখতে পাচ্ছি আমরা। আরেকটা জিনিস খেয়াল করেন যে এটা উক্তুব, পাশেরটা উক্তুব, দুইটাই কিন্তু উক্তুব। প্রথমটা হলো হামজাতুল ওয়াসাল, পরেরটা হলো হামজাতুল কাতা বলে এটাকে। হামজাতুল কাতা মানে এর উপরে এই হামজার একটা চিহ্ন থাকে, এটা হলো হামজাতুল কাতা। আর যেটাতে চিহ্ন থাকে না, এটা হামজাতুল ওয়াসাল। মানে এখানে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা হামজাতুল ওয়াসাল, এবং পড়ার সময় ওইভাবে যদি আগে সাউন্ড থাকে, এটাকে অমিট করে পড়তে হবে। এই চিহ্নটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমর তাকুলু, তাকুলু থেকে হয়ে গেল কুল, এবং তাকুজু থেকে হচ্ছে খুজ। এগুলো হচ্ছে ইরেগুলার ফর্ম। এই ইরেগুলার ফর্মের ক্ষেত্রে, যেমন ধরেন এটা তাকুলু, তাকুলু মানে হচ্ছে তুমি খাও। সেখান থেকে যদি আমি আমর বানাতে চাই, তখন কি হচ্ছে, আমাদের নিয়ম অনুযায়ী আলামতে মুদারিয়া হিসেবে তাটা চলে যাবে। তাটা চলে যাওয়ার পরে এখানে থাকলে হচ্ছে একটা হামজা, তার উপরে আবার একটা সুকুন। তো এটা তো উচ্চারণ করা যাচ্ছে না। তা আমরা যে নিয়মটা শিখেছি সেই অনুযায়ী এখানে আরেকটা হামজাতুল ওয়াসল আনার কথা, কিন্তু এটাও একটা হামজাতুল ওয়াসল, তারপরে যেটা আছে সেটাও একটা হামজা, দুইটার উপরেই সুকুন হয়ে যাচ্ছে। কিংবা প্রথমটাতে, সরি, এখানে যে মাঝখানে যে পেশ আছে কু, তাহলে এখানে হয়ে যাবে উ, তাহলে উ কুলু, এরকম হওয়ার কথা। কিন্তু এটা ইরেগুলার, এই হামজা মাঝখানে থাকার ফলে, কিংবা এই যে ভার্বটা নিয়ে আমরা কথা বলছি সেটার প্রথম অক্ষর হামজা কিংবা আলিফ, এটা হওয়ার কারণে এটা ইরেগুলার প্যাটার্ন ধারণ করে, তখন এটা হয়ে যায় হচ্ছে কুল। এটা নিয়ে আমরা বিস্তারিত শিখবো, এটা নিয়ে কিন্তু এখন বিভ্রান্ত হওয়ার কিছু নাই। জাস্ট আপনারা জেনে রাখেন যে তাকুলু নিয়ম অনুযায়ী, আমরা যে নিয়মটা শিখলাম সেই অনুযায়ী কুলু কুল হওয়ার কথা, কিন্তু এটা আসলে হবে কুল। ঠিক একইভাবে তাখুজু, এটা হওয়ার কথা হলো উখুজু, উখুজ হওয়ার কথা, কিন্তু সেটা হয়ে যাচ্ছে খুজ। এটা জাস্ট একটু মুখস্থ করবেন, এখন পরে আমরা এই নিয়মগুলো বিস্তারিত শিখবো। কুল মানে হচ্ছে খাও, খুজ মানে হচ্ছে গ্রহণ করো, টেক। আচ্ছা, if the armor of the second person singular is followed by a word commencing with the hamzatul wasl and the last letter of the armor takes the kasra to avoid iltiqai sakinain. যাই হোক, এটা একটু এক্সাম্পলে চলে আসলে আমার মনে হয় এটা বুঝতে সুবিধা হবে। দেখেন, আমরা বলতে যাচ্ছি যে পানি খাও, একজনকে বললাম যে পানি খাও, তাহলে ইশরাব, সারিবা, সারিবা থেকে সারিবার এটা কি হবে শাহিন? সারিবা মানে হচ্ছে এটা পাস্ট টেন্স, এটাকে প্রেজেন্ট টেন্স যদি বানাতে চাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে শাহিন? জি স্যার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট টেন্স করতে চাই কি হবে? ইয়াস রিবনা, ইয়াস রিবনা। থার্ড পারসন, না থার্ড, সরি আমি থার্ড না, ভুল করতেছি, আমি সেকেন্ড পারসন। তাহলে তাশরিব না, এই টাইপের কিছু হবে। না, থার্ড পারসন সিঙ্গুলার মানে ইউ। তাশরিব, তাশরিব, হ্যাঁ,
তাশরিব। না, তাশরিব কেন হবে? আমরা তো থার্ড পারসন প্রেজেন্ট টেন্স। তাশরিব। প্রেজেন্ট টেন্স যখন আমরা করব তখন তো শেষ অক্ষরে অবশ্যই পেশ থাকবে। তাশরিবু। তাশরাবু, সারিবা আচ্ছা, তাশরাবু। 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 তাশরাবুকে যদি আমরা আহ কি বলে, এটাকে যদি আমরা এখন আমর বানাতে চাই তাহলে কি হবে? তা বাদ দিয়ে একটা হামজাতুল ওয়াসাল দিব। হ্যাঁ তারপরে যেহেতু জবর আছে এটা তাহলে জের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ইশ ইশ রাব। ইশরাব, চমৎকার। তখন হচ্ছে এটা ইশরাব। তাহলে দেখেন এই এক্সাম্পলটা কিন্তু তাই লেখা আছে, ইশরাব, তাই না? ইশরাব আল মা আ, যে তুমি পানি খাও। তাকে আমি অনুরোধ করলাম অথবা অর্ডার দিলাম যে ড্রিঙ্ক ওয়াটার। ইশরাব আল মা আ। এখন ইশরাব যখন বললাম তখন বায়ের উপরে সুকুন। পরবর্তী অক্ষরটা আল মা আ, সেটাও দেখেন প্রথমটা হলো হামজাতুল ওয়াসাল, তারপরে আবার একটা আসলে সুকুন। তাহলে এখানে এক সুকুন, এখানে এক সুকুন, দুই সুকুনে। আরবিতে আপনারা জানেন যে দুই সুকুন পাশাপাশি থাকতে পারে না, তখন হয়ে যাচ্ছে আমরা ওই আগে যে নিয়মগুলো শিখেছিলাম, মান থাকলে মানিল। বলতে হয় ওই রকম। তাহলে ইশরাবিল মা আ, এই উপরের যে দুইটা লাইন, এই দুই লাইনে এই কথাটাই বলার চেষ্টা করেছে ওরা, যে যখন ইলতিকাই সাকিনাইন হবে, দুইটা সাকিনের দেখা সাক্ষাৎ ঘটবে, তখন এটাতে একটু জের দিয়ে দেবো। তাহলে ইশরাবিল মা আ। আচ্ছা, মা আ কেন হলো? ফেরদৌসের আপা বলেন, মা মানে মানসুব কেন হলো এটা? এটা যে ইয়ে অবজেক্ট। রাইট, এটা হলো অবজেক্ট। পানি খাও, কি খাও? পানি খাও। হ্যাঁ, পানি খাও। পরেরটাও একই এক্সাম্পল, ইফতাহিল বাবা, দরজা খুলো। খুঁজ, খুঁজ থেকে খুঁজিল কিতাবা, বই খোলো, সরি বই গ্রহণ কর, বই লও। বই লও, হ্যাঁ, টেক দি বুক। ক্লিয়ার হলো তো না? আচ্ছা, এখন ইসনাদ অফ দি আমর অফ দি আদার প্রোনাউন্স অফ দি সেকেন্ড পারসন। আদার প্রোনাউন মানে হলো ডুয়াল এবং প্লুরালের ক্ষেত্রে কি হবে। এখানে অবশ্য ডুয়াল নিয়ে আলোচনা করবে না, ওরা আলোচনা করেনি। আমরা যদি বলতে চাই ইয়া মোহাম্মদ লেখো, তাহলে উক্তুব ইয়া মোহাম্মদ। যদি আমরা বলতে চাই যে তোমরা সবাই লেখো, দেখেন ইয়া ইখওয়ানু, হে ভাই সকল তোমরা লেখো। এটা যদি করতে চাই তাহলে উকতুবু, উকতুবু। কোত্থেকে আসলো এটা? আমি একটা ওই সেই প্রথম ওই হুয়া হুমাহুম থেকে চলে আসলো। রাইট, হুয়া হুমাহুম থেকে। আমি একটা স্লাইড শেয়ার দিচ্ছি, ওটা দিলে আপনার আরো ক্লিয়ার হবে। এই স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন কি? জি হ্যাঁ হ্যাঁ। এটা হলো প্রেজেন্ট টেন্স। আসলে জি। আমর বানাচ্ছি আমরা প্রেজেন্ট টেন্স থেকে। এগুলো আলোচনা করেছি, আবারও এটা হচ্ছে অনেকদিন ধরে করতেছিলাম। আজকে এটাই মনে করেন আজকে শেষ আলোচনা, এরপরে হয়তো এটা নিয়ে আর কথা বলবো না আমরা। এখানে দেখেন, যখন আমি ডুয়েলে চলে গেলাম নিয়ম অনুযায়ী এই তাটা বাদ আর শেষের যে এই যে গ্রিন কালারের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নুন আসে নুন যায়। তাহলে এই নুনটা চলে যাবে, নুনটা গেল, তখন এটা হবে, যেহেতু এই এটা কি মাঝের অক্ষরের উপরে যেহেতু পেশ আছে, বেশ, ওটাও বেশ হবে। আমরা একটা পেশ দিয়ে দেবো, মানে তাহলে হবে উনসুরা। উনসুরা, মানে তোমরা দুইজন সাহায্য করো। এটা যদি আমি বলতে চাই তখন বলো উনসুরা। যদি তোমরা সবাই সাহায্য করো, পুরুষদেরকে বলছি, পুরুষ 3 কিংবা তার বেশি সংখ্যক মানুষকে রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই সাহায্য করো, তখন হবে উনসুর। উনসুরু। ওয়াওটা থাকবে, শুধু নুন জবর না যেটা, এইটা শুধু চলে যাবে। এই জন্য আমরা এটাকে বলি নুন আসে নুন যায়। যখন ফিমেলের ক্ষেত্রে হবে, এটাও দেখেন গ্রিন কালারের, এটাও হবে উনসু রি,
উনসুরি ইয়াটা থাকবে, শুধু নাটা চলে যাবে। এটার ক্ষেত্রে এই ডুয়াল তো সেম, এই দুটো একই জিনিস থাকবে, যে উনসুরা। এইবার দেখেন কালো রঙের যেটা, এটা হলো তানসুর না, এটা হবে উনসুর। উনসুর না। কালো রঙের যেটা সেটাকে আমরা বলছি মাবনি, অক্ষয় অব্যয়, এর কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই থাকবে। কারণ আপনারা জানেন যে মহিলারা 3 বা তার বেশি জড়ো হলেই খুব সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে। তাহলে শি এর ক্ষেত্রেও দেখেন এটা মাবনি, ইউ এর ক্ষেত্রেও মাবনি, কারণ এটা 3 কিংবা তার বেশি। আর লাল রঙের যেগুলো দেখতে পাচ্ছেন সেইগুলোর ক্ষেত্রে এই যে রায়ের উপরে যে সুকুন, এই সুকুন কখনো সুকুন থাকবে, কখনো কখনো পেশ থাকবে, কখনো সুকুন থাকবে লালের উপরে। এটা তো শুধু আমরা আমর দেখালাম, তাই না? আমরের বাইরেও কিন্তু অনেক কিছু আসবে, সেটার ক্ষেত্রে একই নিয়ম। লাল রঙের যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলোকে আমরা বলি 5 in the pocket, সেটার ক্ষেত্রে এই পেশটা কখনো থাকবে, কখনো থাকবে না। কখন থাকবে কখন থাকবে না এগুলো আমরা বিস্তারিত শিখব। আপাতত আমরা শিখলাম যে আমরের ক্ষেত্রে এই পেশ থাকে, এবং আমরের ক্ষেত্রে পেশ থাকে না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থাকে। আর গ্রিন কালারের যেগুলো আমাকে বললি আমরা নুন আসে নুন যায়, মোট সদস্য সংখ্যা সম্ভবত 7, এই 7-এ শুধুমাত্র নুনটা চলে যাবে। আর কালো রঙের যেটা আছে এটা অক্ষয় অব্যয়, এটা থেকে যাবে। এই হলো মোটামুটি নিয়ম। তাহলে আমরা চলে আসলাম কোথায়? নাম্বার 2। আক্রাবুন ফিল ফাসলি। দি মুক্তাদা মানে কি? মুক্তাদা কি জিনিস এটা? মুক্তাদা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, মুক্তাদা সাবজেক্ট। সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট আপনারা জানেন যে সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট হয়, কিন্তু কখনো কখনো এটা অনির্দিষ্ট হতে পারে। কোন ক্ষেত্রে সেটা দেখেন, এটা যে আকরাবু ফিল ফাসলি। যদি আমরা বলতাম যে বইটা টেবিলের উপরে, আল কিতাবু আলাল মাকতাবি, এটা বলতাম আমরা, যে বইটি টেবিলের উপরে, আল কিতাবু আলাল মাকতাবি। তার মানে দেখেন আল কিতাবু, এখানে সাবজেক্ট যেটা, মুক্তাদা যেটা আল কিতাব, নির্দিষ্ট। কিন্তু এই ক্ষেত্রে দেখেন যে আক্রাবু হলো মাকড়সা, আক্রাবু ফিল ফাসলি, তার মানে দি কিংবা মাকড়সা ইন দি ক্লাসরুম। মাকড়সা কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট। সাধারণত মুক্তাদা নির্দিষ্ট হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে অনির্দিষ্ট হয়। কোন ক্ষেত্রে সেটা আমরা একটু দেখি। One of these is that the indefinite মুক্তাদা should be preceded by an interrogative particle as in the example. সেটা কি? এই হচ্ছে কোশ্চেনের পার্টিকেল। আকরাবু ফিল ফাসলি, যখন আপনি কোশ্চেন করবেন তখন এটাকে নির্দিষ্ট না হলেও চলবে। মানে একটা মাকড়সা কি ক্লাসরুমের মধ্যে? স্করপিয়ন মানে কি মাকড়সা নাকি বিছুটি পোকা? বিছা পোকা বোধহয়, না? স্করপিয়ন বিচ্ছু বোধহয়, এটা ওই রকমই। হ্যাঁ, বিচ্ছু হবে। আচ্ছা, হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল ফ্রম দি কোরআন। এটা কি? আ ইলাহুন মা ইলাহুন মা আল্লাহি। ইলাহুন মানে হচ্ছে, দেখেন ইলাহুন হচ্ছে একটি ইলাহ, মানে এটা ইনডিফিনিট, একটি ইলাহ উইথ আল্লাহ। মানে আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? যখন আমি প্রশ্ন করলাম, দিয়ে দিলাম, তখন কিন্তু এই ইলাহুন এটা অনির্দিষ্ট হয়ে গেল। ইলাহুন মা আল্লাহি, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? মানে আল্লাহর অংশীদার কেউ আছে? এটা অনির্দিষ্ট। তাহলে যদি প্রশ্ন করা হয় তাহলে মুক্তাদা অনির্দিষ্ট হতে পারে। এটা কি সিদ্দিকুর নবী ভাই আসছেন? আসেননি, ওকে। শাহিন পড়েন এটা।
কি লেখা আছে এটা? এখানে লেখা আছে ফাইন্না হুম, ফাইন্নাল গুরফাতা হুম, প্রশ্ন করে মুজলিমাতুন হুম, ফাইন্নাল গুরফাতা মুজলিমাতুন। Here ফাইন্না means because. হুম, Here are some more examples. হুম, কুল হুম, কুল হাজা ফাইন্নাকা হুম, জাওআনু। হুম, Eat this as you are hungry. হুম। কুল কুল মানে হচ্ছে খাও। খাও। হাজা মানে এটা খাও। হাজা ইট দিস। হাজা ফাইন্নাকা ফা ইন্নাকা Because of- বিকজ অথবা because of you, because of you, ka মানে you, হ্যাঁ, because you হুম, jawanu, যাওয়া ক্ষুধার্ত। ক্ষুধার্ত। হুম। তারপরে তারপরে উদখুল। উদখুল হুম, উদখুল ফাইন্নাদ দারসা হুম, কদ বাদা হুম। কাদবা দা আ। কদ বাদা হুম, get in for the lesson has already started. started, হ্যাঁ। উদখুলু উদখুলু মানে না উদখুল নেওয়া বা এটা উদ- নেওয়া না, না, দাখালা থেকে উদখুল প্রবেশ করো। ও হুম। তারপরে তারপরেরটা বলছে ইগ সিলি ইক্স ওই আলাস দেখে জের হলো হ্যাঁ, ইক্সিলিল কামিসা হুম, ফাইন্নাহু হুম, ওয়াসিখুন হুম, ওয়াসিহুন হ্যাঁ। ওয়াসিখুন। ওয়াসিখুন হুম। নাজিফুন ইক্সিলিল ওয়াসিখুন। ওয়াসিখুন হুম। মানে ওয়াশ দ্য শার্ট Wash the shirt. ফর ইট ইজ ডার্টি। এই যে ফা ইন্নাহু। ফা মানে হলো ফা আমরা ব্যবহার করি কখন? সুতরাং, ডাজ, সো, বিকজ এই সমস্ত অর্থে ফা ব্যবহার করা হয়। যে শার্টটা ধুয়ে দাও কারণ এটা ডার্টি। ডার্টি। আচ্ছা, এইটা আরেকবার পয়েন্ট তো। উদখুল। উদখুল ফাইন্না দারসা হুম। কদ বাদা বাদা। হ্যাঁ। কাদ। কাদ কিন্তু আলাদা শব্দ। হ্যাঁ, কাদ। হ্যাঁ কদ বাদা। আলাদা হ্যাঁ, কাদ আলাদা শব্দ। মানে এটা কাদ বাদা না, কিন্তু কাদ বাদা। কদ বাদা কাদ হচ্ছে ব্যবহার করা হয় যেটা অলরেডি ঘটনাটা ঘটে গেছে, ডান, কনফার্ম। আচ্ছা এই সমস্ত ক্ষেত্রে কাদ ব্যবহার করা হয়। আচ্ছা, আর প্রথমটা পড়েন তো আরেকবার। ফাইন্না। ফাইন্নাল গুরফাতা হুম। মুজলিমাতুন মুসলিমাতুন মানে কি? এটা মুসলিমাতুন মানে মুজলিমাতুন মানে হলো ওই উদাহরণ এক্সাম্পলস। না, মেসাল মানে তো এক্সাম্পল। আপনি এখান থেকে নিছেন না, এই এক্সাম্পল থেকে? হ্যাঁ মানে ইংলিশে না, 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 এটা না। এটা মানে হচ্ছে যে এখানে বলতে চাচ্ছে যে ফাইন্না মানে যে বিকজ, এইটার অনেকগুলো এক্সাম্পল নিচে দেখো, এটা বলতে চাচ্ছে যে হিয়ার ফাইন্না মিন্স বিকজ, আর এই বিকজ এরই এক্সাম্পল নিচে আরো তিনটা দেখতে পাচ্ছ। এটাই বলতে চাই। আচ্ছা আমি আসলে মুসলিমাতুন এই শব্দের অর্থটা জানতে চাচ্ছি। মাজাল্লাতুন তো জানতাম, মুসলিমাতুন না, এই মুসলিমাতুনের প্যাটার্নটা দেখেন। মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমাতুন। তার মানে মিম বাদ দিয়ে হিসাব করতে হবে আমাদেরকে। জালামা, জালামা থেকে আসছে এটা। মুসলিম 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 মানে হলো অভাবগ্রস্ত মনে হয়। নাকি যার উপরে জুলুম করা হয় সে হলো মুসলিম?
মানে মানে ওই তো যারা হলো আপনার মুসলিমাতুন হলো যারা অত্যাচারিত হইছে বা বিপদগ্রস্ত হইছে জালামা না জালিমা? জালিমা, হ্যাঁ। জালিমার মানে আলাদা। আচ্ছা, জালিমার মানে তো মনে হয় মানে যে অত্যাচার করছে। না না, জালিমা যদি হয়, জালিমা মানে হলো যে জালিমাও না, জালিমুন, জালিমুন। ডুয়ার অফ দি ও অ্যাকশন। জালিমুন, যে অত্যাচার করে সেই তো জালিমুন। হ্যাঁ, আর মুসলিমাতুন মানে যারা অত্যাচারিত হইছে আর কি, না, যারা বিপদ। অত্যাচারিত ফর্মুলা হচ্ছে মাজলুমুন মাফউলুন। হ্যাঁ, মজলুম যেটা থেকে আসছে মনে হয়। মাজলুমুন এটা হলে হচ্ছে যে অত্যাচারিত। হ্যাঁ, মানে আমরা যেটা বলি মজলুম মজলুম মানে অত্যাচারিত, মজলুম যেটা বলি। আর এটা মুসলিমাতুন, এটাও যার উপরে মুসলিমাতুন, এটাও এই মাফুলুন বিহি হতে পারে কিংবা মাফুলুন প্যাটার্নের হতে পারে। কিন্তু তার আগে আমাদের ওই যে ভার্বের যে আমরা 14টা প্যাটার্ন শিখছি, অলরেডি শুরু করেছি, ওইটার সাথে এটা রিলেটেড। কাজে ওইটা আমরা পরে ওইটা যখন আমরা পড়বো তখন এটার ব্যাখ্যা পেয়ে যাবে না। আপাতত এটা আমরা মানে বুঝতে পারলাম না হিসাবে আমরা ছেড়ে চলে যাচ্ছি। তবে স্যার হিন্দি সিনেমার একটা গান শুনছিলাম, ও হ্যাঁ, জালিমা, হ্যাঁ, ও জালিমা। মানে কি এটা? ওই জালিমা মানে ছিল হলো প্রিয় বা এইসব কিছু একটা। আচ্ছা, জালিমা কি কারোর নাম? না, ঠিক নাম আছে। হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা এই কবির গতদিন ক্লাস করতে পারিনি, আমরা আসলে সময় মতো জানাতে পারিনি গতদিন আসলে। আমি গতদিন ছিলাম না স্যার, পাবনা গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, কাজে আপনাদের দুইজনে যে আমরা যে একটা জিনিস শুরু করেছি ওইটা আমরা আবারও রিপিট করি। ওই যে কোনটা যেন ছিল, ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম নিয়ে আসলে আমরা গত 2 ক্লাসে খানিকটা আলোচনা করেছি, কবির কোনটাই এটা শুনতে পাইনি। আমরা আবার মানে এটা নিয়ে কোনো টেনশন নাই কবির, আমরা এটাকে বারবার রিপিট করতে থাকবো, কারণ আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ। মজার জিনিস এবং আর খুবই মজার জিনিস, এবং এটা বারবার এটা করতে করতে। জি, এটা অনেকদিনই রিপিট হবে, হ্যাঁ, অনেকদিন রিপিট হবে এটা। মানে এটা সহজে আয়ত্ত হবে না। না, সহজে আয়ত্ত হবে, আয়ত্ত করাটা খুব হবে। সহজ। হ্যাঁ, আয়ত্ত খুব সহজে হবে। তারপরে আমরা বারবার করতে থাকবো, কারণ এটা আমাদেরকে মনে রাখতে হবে, খুব সহজ জিনিস। আচ্ছা, আমি আবার একেবারে ফ্রেশ করে শুরু করি যে আরবিতে এই ভার্ব গুলো, যেমন আমরা জানি যে আরবি হলো প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ, প্রতিটা শব্দেরই একটা করে প্যাটার্ন আছে, এবং একটা শব্দ যদি আমরা শিখতে পারি এবং প্যাটার্ন গুলো যদি আমাদের জানা থাকে, তাহলে একটা শব্দ থেকে আমি অন্তত পক্ষে 50টা শব্দ বানাতে পারবো। এই কারণে আরবি এত সহজ। তো সেই কয়েকটা প্যাটার্ন কিন্তু আমরা ইতিমধ্যেই শিখেছি, এখন প্যাটার্নের ডিপুতে ঢুকে যাব আমরা। সেই প্যাটার্নের মধ্যে হলো প্রথম যে প্যাটার্ন, আমরা এর আগে শিখেছি ভার্ব এবং পাস্ট টেন্স, সেটা শিখেছি হচ্ছে দাখালা। দাখালা কিংবা কাতাবা যাই হোক, আমরা সেখানে শিখেছি প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবর থাকবে, মাঝখানে যা ইচ্ছা তাই থাকতে পারে। আর এখন আমরা এটা এই যে বেসিক ফর্ম, এই ফর্মটাকে বলা হয় ফর্ম 1। এখন আমরা শিখবো ফর্ম 2। তাহলে ফর্ম 1 এর দেখেন প্যাটার্নটা হচ্ছে দাখালা, এটাকে যখন আমরা প্রেজেন্ট টেন্স করে দিচ্ছি তখন হচ্ছে ইয়াদখুলু, যখন ইম্পারেটিভ করলাম অর্থাৎ অর্ডার করলাম তখন হয়ে গেল উদখুল। এটা গেল ভার্বের যে তিনটা অবস্থা, সেই তিনটা অবস্থার বর্ণনা। যখন এখান থেকে নাউন বানাবো আমরা, নাউনের ওপর তিনটা, একটা হলো ডুয়ার অফ দি অ্যাকশন, টেকার অফ দি অ্যাকশন এবং মাস্টার, ভার্বাল নাউন। যখন ডুয়ার বানাচ্ছি তখন সিম্পল, শুধুমাত্র প্রথম অক্ষরের পরে একটা আলিফ যুক্ত করে দিচ্ছি, আর শেষের অক্ষরে দিচ্ছি একটা পেশ জের, এবং নাউনের ফর্মুলা অনুযায়ী আপনারা জানেন যে শেষ অক্ষরে সবসময় 2 পেশ থাকে। তাহলে এটা হয়ে গেল দাখিলুন। দাখিলুন মানে হচ্ছে যিনি প্রবেশ করেন, তিনি হচ্ছেন দাখিলুন। আর যেখানে প্রবেশ করা হয়, যার উপরে প্রবেশের ঘটনাটা ঘটে, তিনি হচ্ছেন মাদখুলুন। মাদখুলুন। যখন ভার্বাল নাউন হচ্ছে মাসদার হচ্ছে তখন এটা দুখুলুন। এগুলো আপনারা জানেন।
এই প্যাটার্ন 1 যেটা ফর্ম 1 যেটা এই ফর্ম 1 এর প্রতিটা জিনিস সম্পর্কে আপনাদের ধারণা আছে। এবার আমরা ফর্ম 2 তে যাব। ফর্ম 2 তে ফর্ম জি আন্নুর এই যে 1 জি রোমান 1 এর নিচে যে 12,347 এটা কি? এটা বলতে ভুলে গেছি, এটা হলো কোরআনে ব্যবহার হয়েছে। কোরআনে এই প্যাটার্নের ভার্ব ব্যবহার হয়েছে 12,347টা। ওকে, মানে এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে যাতে করে আমরা কোনটাকে কত গুরুত্ব দেবো সেটার জন্য আর কি। আচ্ছা, তারপরে ফর্ম 2 যেটা, ফর্ম 2 এর প্যাটার্নটা কি? এটা কিন্তু ধরেন পাস্ট টেন্স। দাখালা, এটা হয়ে গেল দাগখালা। দাগখালা মানে হলো যে আমি আসলে দায়ের উপরে একটা এই যে মাঝখানের যে অক্ষরটা এটাকে রিপিট করলাম এবং সেটাতে সুকুন যুক্ত করলাম, অর্থাৎ দাগ খা লা। এই দাগ খা লা এটাকে একসাথে লিখতে গিয়ে আমি তাজদীদ ব্যবহার করলাম। আসলে কিন্তু এখানে অক্ষর সংখ্যা 4, দাগখালা। এটাকেই যখন আমরা এই দাগখালা যদি হয়, দাগখালাকে যদি আমি পাস্ট টেন্সের কনজুগেশন করি, সেম কিন্তু দাখালার মতোই। এটা কে বলবেন? ফেরদৌসের আপা একটু বলে ফেলেন তো, দাখালার পাস্ট টেন্সের কনজুগেশন 14টা বলেন। দাখালা, হুম দাখালা, হুম দাখালু। হুম। ও প্রেজেন্ট টেন্স। না না না, পাস্ট টেন্স। আচ্ছা, তারপরে হচ্ছে তাদাখালা, না, তা আসবে না তো, পাস্ট টেন্স। পাস্ট টেন্স। পাস্ট টেন্সের আচ্ছা। 14। ও এটা হলো দাখালা। দাক্ষা ও লাত। আচ্ছা, দাখালাত, হুম দাখালাত, দাখালাতা, হুম দাখালনা। হুম। তারপরে হচ্ছে দাখালতা, হুম দাখাল, আহ তুমা, দাখাল তুমা, হুম। দাখাল তুমা না দাখালা তুমা? দাক্ষাল তোমা। দাখাল তুমা, হ্যাঁ, দাখাল তুম। দাক্ষাল তুম। তারপরে হচ্ছে দাখালতি, হুম দাখাল তুমা, হুম। দাখাল তুন্না। চমৎকার। তারপরে তারপরে হচ্ছে দাখালা, আদখালা, হুম দাখাল তু, আদ, দাখাল না। দাখাল তু, দাখালনা। দাক্ষাল তু দাক্ষাল না, হ্যাঁ পাস্ট টেন্স এটা। ওটা আপনি প্রেজেন্টে হ্যাঁ। চলতেছিলেন। আহ, তাহলে দেখেন, তার মানে আমাদের এখানে ফর্ম যাই হোক না কেন, আমরা যদি পাস্ট টেন্সের যে 14টা কষ্ট করে মুখস্থ করেছি, এটা কিন্তু এই সব ক্ষেত্রে কাজে লাগবে, একই জিনিস, কোনো পার্থক্য নাই। আচ্ছা, ঠিক একইভাবে প্রেজেন্ট টেন্সও তাই। এটা দাক্ষালা ছিল, এটা হয়ে গেল ইউ দাক্ষিলু। ইউ দাক্ষিলু। এখানে দেখেন ফর্মুলা অনুযায়ী আমাদের প্রথমে আলামতে মুদারিয়া দিলাম, তারপরে কি আচ্ছা এটার প্যাটার্ন দেখেন, ফর্ম 1 এর প্যাটার্ন আর ফর্ম 2 এর প্যাটার্ন কিন্তু আলাদা। ইউ দাক্ষিলু, আমরা প্রেজেন্ট টেন্স এই ফর্ম 1 এ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু আর একই কথা বলেছি যে মাঝখানের অক্ষরে যে কি হবে আমরা আগে থেকে জানি না। এটা ফর্ম 1 এর ক্ষেত্রে। ফর্ম 2 এর ক্ষেত্রে কিন্তু ফিক্সড। এই যে ইউ দাক্ষিলু, এটা সারা জীবন ইউ দাক্ষিলু, এটা কখনো আ হবে না কিংবা উ হবে না। এটা খুব মজার জিনিস। হ্যাঁ, তার মানে এতদিন কিন্তু ফর্ম 1 এ আমরা কিন্তু মাঝখানের অক্ষরে যে কি হবে এটা নিয়ে একটু আমাদের দ্বিধাদ্বন্দ্ব সংশয় কাজ করতো। 2 এর পর থেকে কিন্তু আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ফিক্সড এটা ইউ দাক্ষিলু। এবং ফর্ম 2 এর ক্ষেত্রে পাস্ট টেন্সও কিন্তু একই, দাক্ষালা। এটা কিন্তু দাক্ষুলু কিংবা দাক্ষিলা এটা হবে না, এটা সবসময় সেম প্যাটার্ন, ফিক্সড প্যাটার্ন। তাহলে প্রথম দিকে আমরা যে কষ্ট করে শিখেছি এখন আর সেই কষ্টটা আমাদের নাই, ফর্ম 2 থেকে এটা একদম সহজ। তাহলে ইউ দাক্ষিলু। ইম্পারেটিভ কি হবে? ইম্পারেটিভ আপনি এখান থেকে সহজেই বানাতে পারবেন। আমাদের ফর্মুলা হচ্ছে যে যদি ইউ দাক্ষিলু, তো তার মানে ইউ এর ক্ষেত্রে মানে সেকেন্ড পারসনের ক্ষেত্রে এটা ছিল
টু দাখিলু। টু দাখিলু থেকে টুটা বাদ দেবো। বাদ দেওয়ার পরে দেখেন যে আপনার ফার্স্ট লেটারে যেটা হচ্ছে জবর আছে, সুতরাং হামজাতুল ওয়াসলের কোনো প্রয়োজন নাই এটাতে। আর শেষেরটাতে আমি একটা সুকুন দিয়ে দিলাম, তার মানে এটা হয়ে গেল দাখিল। ঠিক আছে না? বুঝতে বুঝতে পারছেন? আবার বলেন স্যার। বুঝতে পারছেন? বলে আবার বলেন। আচ্ছা, আমরা এই যে ইম্পারেটিভের কথা বলছিলাম। ইম্পারেটিভ মানে হলো আমরা সেকেন্ড পারসন থেকে নিয়ে আসি। সেকেন্ড পারসনের প্রেজেন্ট টেন্সটা হয় হলো টু দাখিলু। টু দাখিলু থেকে টুটা বাদ দিয়ে দিলাম নিয়ম অনুযায়ী, আলামতে মুদারিয়া বাদ। বাদ দেওয়ার পরে যেটা থাকলো সেটার উপরে একটা জবর আছে, সুতরাং আমাদের হামজাতুল ওয়াসল ইম্পোর্ট করার প্রয়োজন নাই। আর শেষেরটাতে তো সুকুন দিতে হবে, আপনারা জানেনই, সেই অনুযায়ী এটা হয়ে গেল দাখিল। দাখিল মানে হচ্ছে যে এটার ইম্পারেটিভ। আচ্ছা, তারপরে ডুয়ার অফ দি অ্যাকশন। ডুয়ার অফ দি অ্যাকশন আরো মজা, শুধুমাত্র একটা মু যুক্ত করে দিবেন, আর কিচ্ছু না। কিংবা আমরা যদি টেকারকে আগে নেই, টেকারকে নিলে আরো সহজ, যে এই যে দাক্ষালা, এটা হলো একটা অতিরিক্ত মু যুক্ত করে দিলাম। দেখেন মু দাক্ষা লুন। লুন হবে এটা আপনারা জানেন, যেহেতু এটা বিশেষ্য। মু দাক্ষা লুন। আর এটা হলো মু দাক্ষি লুন। এটা জের আর এটা জবর। ডুয়ার যখন হচ্ছে তখন এটা জের, যখন টেকার হচ্ছে তখন জবর। আর কিন্তু কোনো পার্থক্য নাই। মু দাক্ষিলুন এটা ডুয়ার অফ দি অ্যাকশন, মু দাক্ষালুন এটা টেকার অফ দি অ্যাকশন। আর মাসদারের প্যাটার্ন কি? তাদখিলুন। তাদখিলুন, এই প্যাটার্নটা শুধু মুখস্থ রাখবেন, তাতেই আপনি এই ফর্ম 2 এর যা যা আছে সব শিখে ফেলতে পারবেন। আচ্ছা, আমাদের যে অংশটুকু করলাম এগুলো দেখেন সেম প্যাটার্ন। এই প্যাটার্নটুকু আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা এদিকে অগ্রসর হব। তবে মজা এখানে না, মজা হচ্ছে আরেক জায়গায়। এটা তো এমনি মজাদার, এর চেয়ে বেশি মজা হলো আমরা ইসে দেখতে পাবো যে যখন এটার মিনিংটা কি এটা যখন বোঝার চেষ্টা করব তখন দেখবেন আরো মজা। সেই মজাটাতে আমরা যাব। এখন আমাদের হাতে প্রায় 2.5 মিনিট মতো সময় আছে। এখন শুরু করলে আসলে ব্রেক হয়ে যাবে, এই কারণে আমি পরের যে সেশন শুরু করব তখন থেকে আমি মিনিং সেটটা বোঝানোর চেষ্টা করব। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে নাকি আপনাদের? কবির? হ্যাঁ আন্নুর, কোশ্চেন নাই। আচ্ছা, মানে তোমাকে জিজ্ঞাসা করলাম, বাকিরা এটা ইতিমধ্যেই 2টা ক্লাস করে ফেলেছে, বুঝতে পারছি। তার মানে কোনো প্রশ্ন নাই। জাস্ট আমরা এই না, ফর্ম 2 দিয়ে শুরু করলাম। এর মজাটা হচ্ছে মিনিং শেডে। এর মিনিংটা হচ্ছে, আরবির মিনিংটা হচ্ছে এরকম যে, মানে আমার কাছে যেটা মনে হয়, আমার ফিলিংসটা এরকম যে আরবিতে শিল্পী যেরকম রং দিয়ে ছবি আঁকে এবং ছবি আঁকার সময় সে একটা রঙের মধ্যে আরেকটা মেশায়, মেশানোর নতুন নতুন যে শেড তৈরি করে, নতুন নতুন কালার তৈরি করে, আরবিতেও ব্যাপারটা ঠিক সেরকম। এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অক্ষর যুক্ত করব এবং দেখব তার মিনিং এর শেডটা কতভাবে বিবর্তিত হয়, কতভাবে চেঞ্জ হয়। যেমন এই অক্ষরটাতে এই ভার্বের ক্ষেত্রে আমরা যুক্ত করলাম অতিরিক্ত একটা খা, অর্থাৎ মাঝের অক্ষরটা ডাবল করলাম। ডাবল করার ফলে এর মধ্যে কি কি চেঞ্জ আসলো অর্থগত দিক থেকে, সেই চেঞ্জ গুলো আমরা এখন দেখার চেষ্টা করব পরের সেশনে। ওকে, আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করছি।